কারণ আমি দেখি খুবই তীব্র গলায় বলা হয় যে কোনোভাবেই আওয়ামী লীগকে মাঠে মানে ভোটের মাঠে আনা যাবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে হবে সংগঠন হিসেবে। নিষিদ্ধ করে বা কোনো দলকে আপনি আসলে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে তার সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি রাজনীতি ধ্বংস করতে পারবেন এটা মনে করি না। যত অনৈক্য অসন্তোষ বাড়বে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে। শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি, ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়ে নেই? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নেই? এটা কিন্তু লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? দেখুন, আমাদের সংবিধান অনুযায়ী 4 ক খুব সম্ভবত প্রধানমন্ত্রী এবং বঙ্গ শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগও তার ব্যাপারে কথা বলতে 10 বার চিন্তা করে বলতো, কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের, এতটাই প্রাজ্ঞ, এতটাই বিজ্ঞ, এতটাই সিজন পলিটিশিয়ান। তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো বক্তব্য নিয়ে। দেখেন যে অনৈক্য এবং অসন্তোষ এগুলো কিন্তু বাড়তেই থাকবে। আপনি যত এ ধরনের ভুলভাল পদক্ষেপ নেবেন ততই অনৈক্য বাড়বে, অসন্তোষ বাড়বে, এবং যত অনৈক্য অসন্তোষ বাড়বে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে। আরেকটা কথা বলে শেষ করি, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে মানে আজকে একটা কথা বলছিল না হাসনা যে তারা ফাঁসির দড়ির দিকে এগোচ্ছে, কথাটা একটা বেসিক ভুল আছে। ফাঁসির দড়ি প্রথমে আসলে বিএনপি, জামাত এবং নূর যেটা বলছিলেন তাদের দল এবং অন্যান্য যারা সাকিব ভাই আছেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে নেতারা আছে তাদের গলায় আগে পড়বে, ছাত্রদেরটা অনেক পরে আসবে। আমাদের এ সময়ের যে কোনো ভুল, যে কোনো অনৈক্য, যে কোনো হোঁচট খাওয়ার পুরো সুবিধাটা কিন্তু আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ পাবে দল হিসেবে। এবং আওয়ামী লীগ যদি কখনো পুনর্বাসিত হয় বাংলাদেশে, তার দায়ভার কিন্তু অন্য রাজনৈতিক দল এবং যারা এখন সরকারে আছে এবং যারা সমন্বয়ক ছাত্র কেউই এড়াতে পারে না। হ্যাঁ, ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ফসল হচ্ছে 5ই অগস্টের পরে আমরা যে সরকারটি পেলাম সেটি। বৈষম্য তো শুরু হলো, অনৈক্য তো শুরু হলো, রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগও তার ব্যাপারে কথা বলতে 10 বার চিন্তা করে বলতো, কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজের, এতটাই প্রাজ্ঞ, এতটাই বিজ্ঞ, এতটাই সিজন পলিটিশিয়ান। তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো বক্তব্য নিয়ে। দেখলাম মির্জা আব্বাস, যার অবদান বিএনপিতে অনস্বীকার্য, তাকে নিয়েও কথা হচ্ছে। বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ওনারা প্রত্যেকেই তো লেজেন্ডারি পলিটিশিয়ান, ওনাদেরকে নিয়ে বাচ্চা ছেলেরা কমেন্ট করছে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়েও কথা হচ্ছে। সো এগুলো না আসলে অনৈক্য বা বিভক্তিকে উস্কে দেয়, এবং অনেকে হয়তো ভাবতে পারেন যে এই অনৈক্য থেকে আমি হয়তো কিছুটা লাভবান হব। আমি বলি কেউ লাভবান হবে না, জাতি ক্ষতিগ্রস্ত হবে। আর যদি কেউ কিছু লাভবান হয় সেটা আওয়ামী লীগ হবে। দেখুন, এই মুহূর্তে আপনি আমাকে বলেন মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করার দরকার কি ছিল? আমি যদি প্রশ্ন করি, এটা কি আমাদের সাংস্কৃতিক অঙ্গন সংস্কার করার সময়? আপনি বলেন না ভাই, মানুষের মাথায় কি এখন সংস্কৃতি নিয়ে কোনো ভাবনা আছে? মানে এই মুহূর্তে এটা কোনো রকম কোনো সংকটে আছে? এটা তো 5 বছরের নির্বাচিত সরকার নয়, এটা একটি অন্তর্বর্তীকালীন সরকার, যারা একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এখানে আপনার সংস্কৃতি মন্ত্রণালয় ছিল ডক্টর আসিফ নজরুলের আন্ডারে, ভালোই ছিল, কেন এটাকে ফারুকীর আন্ডারে আনলেন? এবং আপনি একটা দরজা উন্মুক্ত করলেন যেটাতে নানান রকম বিতর্ক তৈরি হলো এবং চলতে থাকলো। এভাবেই তো অনৈক্য তৈরি হয়, যেটা নূর ভাই বলছেন যে জাতীয় সরকার কেন করা হলো না শুরুতে। তাহলে তো আজকে যে বিভক্তি হচ্ছে সেটা হয়তো কিছুটা এড়ানো যেত, কিছুটা ঠেকানো যেত। হচ্ছে আজকে হাসনাত যে কথাটি লিখলেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চে আমরা এগিয়ে যাচ্ছি, তার মানে কি? এক ধরনের অনৈক্যের সুর, তাই না? এক ধরনের বিচ্ছিন্নতার সুর, এক ধরনের অবিশ্বাসের সুর। সো এই জায়গাগুলো যত দিন যাবে তত বাড়বে। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশে আরো নানান রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খারাপ, দ্রব্যমূল্য মানুষের হাতের নাগালে নেই, মানুষ ভীষণ রকম সাফার করছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে অস্থিরতা,
এগুলোর দিকে আমরা যদি ফোকাস না করে এখন ছবি কার রইলো বা পড়লো সেদিকে, হ্যাঁ সেটা কারো কারো সেন্টিমেন্টে নিশ্চয়ই লাগতে পারে, সেন্টিমেন্টে আঘাত করতেই পারে, সুতরাং তাদের সেই সেন্টিমেন্টের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই এবং সেই কারণেই কিন্তু রুহুল কবির রিজভী সাহেব তিনি ক্ষমাও চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। এরপর আমার মনে হয় এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই। বিতর্ক বা আলোচনা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি, ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়ে নেই? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই? এটা কিন্তু লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? এবং কিছু ক্ষেত্রে ম্যাচিউরড কিছু কাজ করতে হবে, টেকনিক্যালি ডিল করতে হবে। একজন উপদেষ্টার কাজ না ওই ছবি সরানো। ছবি সরানো অনেক লোক আছে, এই সমস্ত ঘটনা তৈরি করে আরো পরিস্থিতি ঘোলাটে তৈরি করা কিংবা একটা অস্বাভাবিক ঘটনার নজির স্থাপন করা, এইগুলো আমরা চাই না। এখন দেশের যে সংকট, এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যদি ওই আগের মতোই বিভক্তি বিভাজনের দিকে থাকি, অমুকে দল ক্ষমতায় থাকতে আমার 5টা লোককে মারছে, তাদের এখন 7টা লোককে মারা হবে, অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, আমার এখন নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হবে, টাকা পয়সা বানাতে হবে। এখন একদিকে যেমন বিপ্লবের কথা আমরা বলছি, আরেকদিকে তো আবার আমরা একটা নব্য দখলদারি, চাঁদাবাজি, এই চিত্র তো দেখছি, মামলাবাজি। এই রুমিন ফারহানা আপা টকশোতে অনেক বলেছে, আমি বলেছি, রাজপথে আমরা বলেছি যে গায়েবী মামলা দেওয়া হচ্ছে, ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়, তারা জানে না। এটা হাসিনার আমলে বলেছে, আবার সেই গায়েবী মামলা তো এখনো চলছে। আজকে আইন উপদেষ্টা বলেছেন ঢাকায় শুধু 350 গায়েবী মামলা। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে যে এই গায়েবী মামলা যারা দিয়েছে, আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? ব্যবস্থা নিতে যাবেন, দেখবেন যে তারপরে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন আসবে। তো তাহলে এগুলো কারা করছেন? একটা শ্রেণী কিন্তু সুবিধা নেওয়ার জন্য অনেক ধরনের ঘটনা ঘটাচ্ছে। কারণ হাসনাত যেই কথাটি বলছে, যেমন এটা ঠিক যে হ্যাঁ, এই সরকার যদি ব্যর্থ হয়, ফাঁসির মঞ্চে হাসনাত না, আগে যাবে বিএনপি জামাতের লোকেরা, তারপরে 3 নাম্বার রাউন্ডে যদি যায় এই ভিপি নুররা বা গণদের, তারপরে এই ছাত্ররা। এখন যদি এদের কোনো পলিটিক্যাল বেসমেন্ট নাই, কোনো স্ট্রাকচার নাই, যতই ছাত্ররা ফ্রন্ট পেজে থাকুক, এভরিবডি নোজ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটি, যে আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দল এই গত 5 বছর 6 বছরে যে একটা ছাত্র এবং বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন, স্কুলের ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, হেলমেট হাতুড়ি বাহিনীর তাণ্ডব দেখেছে, এগুলোই তাদের মনে একটা দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ঠিকই রাজপথে সেটা একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তো এখন হাসনাত যদি এটা বলে থাকে, আবার রাজনীতিবিদ যা হাত মেলাচ্ছে, কথাটা আংশিক সত্য। সব রাজনীতিবিদ হাত মিলাচ্ছে না, সব রাজনীতিবিদ আওয়ামী পুনর্বাসনের পক্ষে না। এটা তো সরকারের দিকেও এই তীর আছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেই তো হত্যা মামলার আসামিরা, ফ্যাসিবাদের দোসরেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে, আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করছে। তাহলে এটা সরকারের মধ্যে আছে, রাজনীতিবিদদের দিকেও এই অভিযোগটা আসছে। এখন ছাত্র প্রতিনিধিরা, ছাত্র আন্দোলনের নেতাদের তাহলে কাজ কি? ছাত্রদের 2 জন আগে উপদেষ্টা হয়েছে, গতকালকে একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, তারপরে সব জায়গায় আরো বিশেষ সহকারী আছে। তো তাহলে ছাত্র তো গভর্নমেন্টেরই পার্ট। তাহলে একদিকে এটাকে আরেকটা ওই আওয়ামী লীগের জাতীয় পার্টির মতো, একদিকে তারা এই সরকারে, আবার একটা পোর্শন ওই চাইনিজদের মতো ধরেন সরকারি দল যারা বিরোধী দল, তারা এইভাবে বিরোধিতা করবে সেন্সেশন তৈরির জন্য এবং মানুষের একটা বিভ্রান্তির মধ্যে পড়বে। পরে রিজভী ভাই বক্তব্য দিয়ে আবার আর একটা চাপে ধরেন বক্তব্য আবার রিভার্স করা লাগে, সংশোধন করা লাগে। পরিস্থিতিটা এরকম যে মানুষকে তো বিভ্রান্ত করছে বিভিন্ন দিক থেকে। কারণ আমি দেখি খুবই তীব্র গলায় বলা হয় যে কোনোভাবেই আওয়ামী লীগকে মাঠে ভোটের মাঠে আনা যাবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে হবে সংগঠন হিসেবে। নিষিদ্ধ করে বা কোনো দলকে আপনি আসলে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে, তার সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি রাজনীতি ধ্বংস করতে পারবেন, এটা মনে করি না। তারপরেও এখন আবার নতুন করে প্রশ্ন আসছে, এটা হচ্ছে আওয়ামী লীগকেই এখন নাই হয়ে যেতে হয়েছে। আপনি যে 30% ভোটের কথা বললেন, সত্য ছিল, 33-34% ছিল দলগুলোর। আমি জানি না এখন আসলে আওয়ামী লীগের ভোট কতটা আছে, তবে এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে কিছু ভোটার আছেন যারা কোর ভোটার বলা হয়, 2 দলেরই আছেন, তারা যাই হোক না কেন, যাই ঘটুক না কেন, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে। এখন প্রশ্ন হচ্ছে এই ভোটাররা নেক্সট ইলেকশনে কি করবে? এর জন্য আমাদের দেখতে হবে নেক্সট ইলেকশনে 1 আওয়ামী লীগ ভোট করতে পারবে কিনা, 2 হচ্ছে মানুষ চায় কিনা যে আওয়ামী লীগ ভোটের মাঠে আসুক। আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে বিশ্বাস করি নিষিদ্ধ করে দেয়া
বিরাজনীতিকরণের জন্য ডিহিউম্যানাইজ করা, এই পলিটিক্সটা আমি বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না। আমি মনে করি বিএনপি ওই পলিটিক্স বিশ্বাস করে না, এবং সে কারণে ওই যে 20% যেটা হয়তো কমে এখন 30 থেকে 20-তে এসছে, বা কি হতে পারে আমি জানি না পার্সেন্টেজ, সেটা যাই হোক, তাদের তো একটা ভোটের অধিকার আছে। সো তাদের ভোটের অধিকারের ব্যাপারে দেশের মানুষেরও তো কিছু কথা বলবার আছে। তারা কি মনে করে আওয়ামী লীগ আবার নির্বাচন আসুক? কারণ আমি দেখি খুবই তীব্র গলায় বলা হয় যে কোনোভাবেই আওয়ামী লীগকে মাঠে, মানে ভোটের মাঠে আনা যাবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে হবে সংগঠন হিসেবে। নিষিদ্ধ করে বা কোনো দলকে আপনি আসলে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে, তার সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি রাজনীতি ধ্বংস করতে পারবেন, এটা মনে করি না। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং দেশের মানুষ যদি সত্যিই মনে করে আওয়ামী লীগের নির্বাচন আসা উচিত না, কোনো ভোট হোক তার আগে। নির্দিষ্ট করে আওয়ামী লীগের কথাই বলছি না, মানে বিএনপি যদি মূল ক্ষমতাসীন দল হয় সেক্ষেত্রে ভারসাম্যটা কোথা থেকে আসবে? এর বাইরে ধরুন জামাত যদি বিএনপির জোটে না থাকে, বা বাম দলগুলো রয়েছে, অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক যে জোটটি রয়েছে, এদের তরফ থেকে যে ভারসাম্য তৈরির কথা বলা হয় রাজনীতিতে, বা শক্তিশালী বিরোধী দলের কথা বলা হয়, সেটা তৈরি হওয়া সম্ভব কিনা? সেই কারণেই আওয়ামী লীগের কথাটা আসছে। শক্তিশালী একটা বিরোধী দল তৈরি করতে হলে আওয়ামী লীগ, মানে বিএনপির বিপরীতে আওয়ামী লীগকেই করা হবে। দেখুন, আওয়ামী লীগ তো এক্সপেরিমেন্ট আওয়ামী কম লীগ করে, ছাড়া আর কিছু হতে পারে না। আমি একটু বলি, আওয়ামী লীগ তো কম করেনি এক্সপেরিমেন্ট, জাতীয় পার্টিকে নিয়ে এসছে, কিন্তু তারা তো ফেল করেছে, মিজারেবলি ফেল করেছে। এখন আপনারা যদি লক্ষ্য করেন যে যেই রাজনৈতিক দলগুলো আছে, আমরা প্রত্যেকেই গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের অধিকারে বিশ্বাস করে, সুশাসনে বিশ্বাস করে, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে, ন্যায় বিচারে প্রতিষ্ঠায় বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে, দুর্নীতি জিরো করাতে বিশ্বাস করে, এবং 31 দফা যে সংস্কার, সেটা বিএনপি যেমন দিয়েছে, জামাতও তার সংস্কার নামা দিয়েছে। খুব যে বিপরীত কিছু বা খুব যে ডিফারেন্ট কিছু তা না, মোটা দাগে কিন্তু একই ধরনের কথা দলগুলোর তরফ থেকে বলা হয়েছে, এবং দীর্ঘদিন আসলে এই দলগুলো একই সঙ্গে বাংলাদেশের রাজনীতির মাঠে একই লক্ষ্য নিয়ে লড়াই করেছে, যুগবদ্ধভাবে দীর্ঘ সময়, জোটবদ্ধভাবে, শুধু জোটবদ্ধভাবে আমরা ইলেকশনের আগে আন্দোলন করেছি। সুতরাং এদের কাছ থেকে খুব বিরোধী দল হিসেবে যদি আপনি আনেনও কাউকে, মানুষ সেটাকে কতটা গ্রহণ করবে, পলিটিক্সের পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি পারসেপশনকে এখন নিজের সুবিধার জন্য এড়িয়ে যেতে পারেন, কিন্তু পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স। এখন যদি জামাত বা অন্য কোনো দল বিরোধী দলে গিয়ে দাঁড়ায়, বিএনপি সরকারে গঠন করে, মানুষ কতটা সেটা বিশ্বাস করবে বা কতটা সেটা মানে স্ট্যাবলিশ করতে পারবে, সেটাও একটা প্রশ্ন। আরেকটা হতে পারে নতুন কোন রাজনৈতিক দল গঠিত হচ্ছে কিনা, এই আলোচনা, এই ফিসফাস তো আছে। এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি নতুন দল যদি গঠিত হয় তাকে স্বাগত জানানো উচিত। তবে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে, সরকারি নানান বন্দোবস্ত ব্যবহার করে একটা রাজনৈতিক দল যদি গঠিত হয়, মানুষ সেই দলকে কতটা গ্রহণ করবে পলিটিক্যাল পার্টি হিসেবে, এই প্রশ্ন তো রাখা যায়। সবার তরফ থেকেই সংস্কারের প্রসঙ্গটি সামনে এসেছিল। তারেক রহমান স্বয়ং পরিষ্কারভাবে বলেছিলেন যে প্রয়োজনীয় সংস্কারের জন্য সময় দিতে বিএনপি প্রস্তুত রয়েছে। এখন দুটো কথা ঘুরে ফিরে আসছে, এক হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং দ্রুত নির্বাচন, কিন্তু কেউ এটা পরিষ্কার করে বলছেন না কতটুকু প্রয়োজনীয় সরকার এবং কত দ্রুত হলে সেটা সঠিক সময় নির্বাচন। আপনার ধারণা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সকলে একটা কথা বলি, এটা জনগণের চাওয়া, এটা সরকারও বলে জনগণের চাওয়া, রাজনৈতিক দলগুলোও বলে জনগণের চাওয়া, কিন্তু জনগণ আসলে কি চাইছে সেটা বুঝবার একটা আন্তর্জাতিক মানদণ্ড তো আছে। সেই মানদণ্ডটি হচ্ছে আপনি নির্বাচন দেবেন, জনগণ কাকে চাইছে, কার কথার উপর আস্থা রাখছে, কাদের উপরে দেশের ভার অর্পণ করতে চাইছে। সো এই জায়গাটা তো আসলে আপনি ডিনাই করতে পারেন না। হ্যাঁ, নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যৌক্তিক সংস্কার পর্যন্ত ডেফিনেটলি বিএনপি সময় দিতে প্রস্তুত, কিন্তু যৌক্তিক সংস্কারটা কতটুকু? বিএনপি বলেছে, বিএনপির মহাসচিব স্পষ্ট করেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার সেটা করে আপনারা নির্বাচন দিন। দেখুন, 90 দিনের মতো পার হয়েছে, 5ই আগস্ট থেকে 5ই নভেম্বর যদি ধরেন, আরো কয়েকটা দিন, 90 দিনের একটু বেশি। এমন একটা দিন আপনি দেখাতে পারবেন মনজুর যেদিন বাংলাদেশে কোনো না কোনো বিশৃঙ্খলা কোথাও না কোথাও হয়নি? এখনো দেখেন টঙ্গী, সাভার, ওই এলাকায় এখনো গার্মেন্ট শ্রমিকরা অবরোধ করে রেখেছে, রাস্তা ব্লক করে রেখেছে। আপনি দেখেন শুরু থেকে মাইনরিটি কমিউনিটির একটা বিশৃঙ্খলা, মানে তারা এসছেন শাহবাগে
তাদের মিটিং করেছেন, দফায় দফায় তারা বিভিন্ন রকম দাবিনামা দিয়েছেন। এরপর আমরা দেখেছি আনসার বাহিনী এরকম করেছে, তারপর আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সো একটির পর একটি, এবং দ্রব্যমূল্য তো এখনো নাগালের মধ্যে আসেইনি। সো এই সকল কিছু কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের জনজীবনে এক ধরনের বিশৃঙ্খলা, বিপর্যস্ত অবস্থা। এর মধ্যেই আবার উপদেষ্টা নিয়োগ হলো, সেটা নিয়ে একটা নতুন বিতর্ক তৈরি হলো। শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে কি থাকবে না, কেন উপদেষ্টারা নামালেন সেটা নিয়েও বিতর্ক তৈরি হলো। আমরা দেখলাম রাষ্ট্রপতি থাকবেন না বদল হয়ে যাবেন, সেটা নিয়েও বিতর্ক। এই বিতর্কগুলো সত্যি কি খুব প্রয়োজন ছিল? আমরা শুরু থেকে একটা কথা বলেছি, অ্যাটলিস্ট আমি আমার খুবই সীমিত সুযোগ যে এই জায়গাগুলোতে বলার, আমি বলেছি একটা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী রোডম্যাপ সরকার দেখ। সংস্কার সার্টেনলি প্রয়োজন, নিশ্চয়ই দরকার, কিন্তু সংস্কার তো এটাও সত্য যে এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সংস্কারটি চলমান ব্যাপার, এটি হবে, এটি সময়ের সাথে হতে ধরুন থাকবে। কতগুলো মৌলিক প্রশ্ন আসে, যেমন প্রশাসনে এবং পুলিশে প্রয়োজনীয় সংস্কার না করে বা নির্বাচনী ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার না করে তো আর একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, সেটা বোধহয় আপনারা সবাই মানেন। তো সেটা করতে কতটুকু সময় লাগা উচিত বলে আপনারা মনে করেন? আমরা যদি দেখতাম যে এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু হয়েছে, তাহলে আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি প্রশ্ন উঠতো না। হ্যাঁ, 6-7টা কমিশন তৈরি হয়েছে এবং সেই কমিশনরা কি কি সংস্কার হবে সেই প্রস্তাব দেবেন এন্ড অফ ডিসেম্বর। তারপরে রাজনৈতিক দলের সঙ্গে আরেক দফা বসার পরে ঠিক হবে যে কোনটা কোনটা এর করা হবে, মাঝেও তো কিভাবে রাজনৈতিক হবে। দলের সাথে আলোচনা হচ্ছে চলছে, কোনো হ্যাঁ কমিশনে। চলছে, কিন্তু প্রশাসনে কি আপনি বদলি হওয়া ছাড়া খুব বেশি কোনো অদল বদল বা এটাকে আদৌ সম্ভব কিনা, এটাও তো একটা প্রশ্ন। কারণ এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয়, লিখিত, মৌখিক এবং পুলিশের অন্যান্য। এসআইদের ব্যাপারে প্রক্রিয়া নিয়েও যে কয়জনের চাকরি গেল সেটা নিয়ে প্রক্রিয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। সেটা নিয়েও প্রশ্ন আছে ডেফিনেটলি। আপনি আমার কাছে কয়েকটি চিঠি এসেছে, বিকজ আমার এলাকার